ওয়েলকাম ব্যাক গল্প হোলিকে। আজকে আমাদের চ্যানেলের সেকেন্ড এপিসোড। অনেকটা লেট করালাম আপনাদের, জানি আপনারা অপেক্ষায় ছিলেন কবে এপিসোড আসবে, তার জন্য এক্সট্রিমলি সরি। বুঝতেই পারছেন, নতুন চ্যানেল, নতুন মানুষজনদের নিয়ে কাজ, অনেক পরিশ্রম করে এক একটা অডিও স্টোরি রেডি হচ্ছে। তো কেমন লাগছে আমাদের কাজ আপনাদের অবশ্যই জানাবেন। আজকের একদমই অন্যরকম স্বাদের একটা গল্প নিয়ে এসেছি, শুনুন। কেমন লাগলো কমেন্ট করবেন, কোথাও ভুল থাকলে সেটাও জানাবেন, বাকিটা পুরোটাই আপনাদের ওপর। চলুন, বেশি কথা বলবো না, গল্পের পথে এগিয়ে যাওয়া যাক, কারণ আপনি এখন শুনছেন গল্প হোলিক। সালটা ঠিক মনে পড়ছে না, তবে তারিখটা মনে আছে। তারিখটা হলো 20শে মার্চ। এখন আপনাদের মনে হচ্ছে এই তারিখটা মনে রাখার কারণ কি? তাহলে চলুন আজকের গল্প আপনাদের কাছে তুলে ধরি। দীপ্তি ব্যানার্জির কলমে লেখা অপরাধী। পুরুলিয়ার একটা ছোট্ট গ্রামে মুকেশ নামক এক সৎ সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা করে তার বেশ ভালোই সংসার চলছিল। ছোট্ট সুখের সংসার ছিল তার। কিন্তু একদিন হঠাৎ করেই তার সেই ছোট্ট সুখের সংসারে যেন ঝড় নেমে আসে। রমা, তুমি দরজাটা লাগাও। আরে, কি হয়েছে তোমার? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? তুমি দরজাটা লাগাও, আমি বলছি। এক নিঃশ্বাসে জল খেয়ে মুকেশ বলে উঠল, রমা, রমা, আমি এমন কিছু জানতে পেরেছি, হয়তো আমার প্রাণ যাবে, নইলে আমি জেলে যাব, কিন্তু আমি চুপ থাকবো না। তুমি বলছো হয় তোমার প্রাণ যাবে, নয় তুমি জেলে যাবে, মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই ডায়েরিতে সব লেখা আছে। ব্যাগ খুলে মুকেশ একটা ডায়েরি রমার হাতে দিয়ে বলে উঠল, আমি যদি নাও থাকি, আমার হয়ে যে কোনো উপায়ে তুমি বিচার করবে। বেশ কয়েকদিন পর 20শে মার্চ দুপুরবেলা মুকেশকে একদল পুলিশ এসে ধরে নিয়ে যায়। মুকেশ পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমাদের যে সন্তান আসুক না কেন, তুমি তাকে সত্যিটা বলবে রমা, তুমি তাকে সত্যিটা বলবে, আর সেই বিচার করবে আমি ঠিক না ভুল। মুকেশের স্ত্রী রমা আর কোথাও বেরোতে পারে না। সমাজের চোখে সে এক অপরাধের স্ত্রী হিসেবে পরিচিত হয়। 2 মাস পর রমার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। এতদিন পরে এই প্রথমবার রমার মুখে হাসি ফুটল। সে আবার নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছে। অপরদিকে মুকেশ জেলে থেকে জানতে পারে যে তার পুত্র সন্তান হয়েছে। কি মজা, কি মজা, এবার আমি বিচার পাবো। এই পাগল, চুপ কর। যারা দোষ করে তাদের কোনো বিচার হয় না, আর তুই তো বিচার বিচার করে পাগল হয়ে গেলি রে। তোকে আমি মানুষের মতো মানুষ করব। একদিন তুই বড় হয়ে উঠে তোর বাবার ন্যায় বিচার করবি, সবসময় সত্যের পথে চলবি। তাই আজ থেকে তোর নামকরণ আমিই করলাম। তোর নাম রাখলাম সত্যেন্দ্র, সত্যেন্দ্র সেন। সত্যেন্দ্র ধীরে ধীরে বড় হয়ে ওঠে। একদিন স্কুলে টিফিন টাইমে সত্যেন্দ্র টিফিন করছিল, আর ঠিক তখনই দেখ দেখ, চোরের ছেলে আজকে স্কুলে এসেছে। চল চল ওর সাথে একটু মজা করা যাক। অপরাধীর ছেলে তো কি আর বলবে।
কি রে চোরের ছেলে, তুই বসে টিফিন খাচ্ছিস? না না, আমি চোরের ছেলে নয়। তুমি কেন আমার বাবাকে এরকম বলছো? আরে আমরা কেন রে, পুরো গ্রাম বলে তোর বাবা চোর। কেন তুই জানিস না? তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার বাবা চোর ছিলেন না। আমার বাবা একজন সাংবাদিক ছিলেন। তোর মুখে মুখে এত কথা, যা না যা তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর তোর বাবা কেন জেলে থাকে। সেই প্রথমবার সত্যেন্দ্র খুব কষ্ট পেয়েছিল তার বাবার জন্যে। সেদিন আর সত্যেন্দ্রর ক্লাস করা হয়ে উঠল না। চোখের জল মুছতে মুছতেই সে তার মায়ের কাছে ছুটে যায়। বাবা, এ কি তোর চোখে মুখের অবস্থা? আমাকে বল, কি হয়েছে তোর? আমার বাবাকে চোর বলে। সবাই সবাই কেন বলে আমার বাবা অপরাধী? না, তোর বাবা চোর নয়। তোর বাবা একজন সাংবাদিক ছিলেন, যিনি সত্যের উদ্ঘাটন করতেন। তাহলে তাহলে কেন বাবা জেলে থাকে? কেন আমাদের সাথে থাকে না মা? সব জানতে পারবি, তুই বড় হ, তোকে আমি সব বলবো। কিন্তু আজ তোকে কথা দিতে হবে, তুই একজন সৎ নিষ্ঠাবান সাংবাদিক হবি। এইভাবে চোর বদনাম শুনতে শুনতে অভাবের সংসারে সত্যেন্দ্র বড় হয়ে ওঠে। অনেক দুঃখ কষ্টের মাঝে থেকেও সে একজন সাংবাদিক হয়। এমনই একদিন বিকেলে সত্যেন্দ্র কলেজ থেকে বাড়ি ফেরে এবং মাকে প্রণাম করে জানায়, মা, আমি পেরেছি। তোমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি মা। আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু আমার স্বপ্ন তো সেদিন পূরণ হবে যেদিন তুই সবার সামনে তোর বাবার সত্য উদ্ঘাটন করবি এবং যারা দোষী তাদের মুখোশটা টেনে সমাজের সামনে তুলে ধরতে পারবি। কিন্তু মা, আমি আজও সত্যিটা জানতে পারলাম না। বাবার সাথে ঠিক কি ঘটেছিল বলো তো? তবে শোন, একদিন রাত্রে তোর বাবা অফিস থেকে খুব চিন্তিত অবস্থায় ফিরছিল। তারপর? তোর বাবা বেশ কিছুদিন ধরে একটা কেসের ব্যাপারে প্রমাণ জোগাড় করছিল, আর সেই প্রমাণ জোগাড় করতে গিয়েই ভদ্রতার বেঁচে থাকা মুখোশধারী রাক্ষসদের তত্ত্ব। সেই মুখোশধারী মানুষগুলো আর কেউ নয়, আমাদেরই সমাজে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি। মা, এসব কি বলছো তুমি? আমি তো নিজের কানেও বিশ্বাস করতে পারছি না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। শোন বলছি, ওই রাত্রে ফিরে এসে আমাকে শুধু দুটো কথাই বলেছিল, আর একটা ডায়েরি ধরিয়ে দিয়েছিল। মা, সেই ডায়েরিতে কি এমন ছিল বলো তো? মানে মানে যেটা বাবা তোমায় দিয়েছিল? দাঁড়া, তোর বাবার দেওয়া ডায়েরিটা আমি তোকে দিচ্ছি। সত্যেন্দ্র ডায়েরিটা যখন হাতে নেয় তখন তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাকে মনে করিয়ে দেয়। জানিস তো বাবু, তোর বাবা জেলে যাওয়ার পর থেকে আমি এই ডায়েরিতে লেখা কথা প্রতিনিয়ত পড়েছি আর কেঁদেছি। তাহলে মা, তুমি আইনের দ্বারস্থ হওনি কেন? তোর বাবা জেলে যাওয়ার পর থেকে সবাই আমাকেও চোরের মতো দেখতো, জানিস? আর তুই আইনের দ্বারস্থ হতে বলছিস? আইন তো প্রভাবশালী ব্যক্তিদের হাতের মুঠোয় রে। সত্যেন্দ্র মায়ের সেই কথাগুলো শুনে তার বাবার দেওয়া ডায়েরিটা খোলে। আজকাল মনে হয় আমি শুধু খবর লিখি না, মৃত্যুর দিকেও হেঁটে যাচ্ছি। 3 মাস ধরে মেঘনা ইন্ডাস্ট্রির দুর্নীতি নিয়ে খোঁজ করছি। তাদের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, অথচ সব প্রমাণ উধাও। আমি কিছু কাগজ পেয়েছিলাম, তাতে ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকাউন্ট নম্বর আর কিছু নাম ছিল। ওরা সন্দেহ করেছে হয়তো আমি জানি। আজ কিছু অচেনা মানুষ হঠাৎ আমার অফিসে আসে,
বলেছে যেই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করেছো সেটা থেকে পিছিয়ে আসো, না হলে এর পরিণাম ভালো হবে না। আমি জানি এরপর কি হবে, তাই আমি কিছু প্রমাণ এই ডায়েরিতে রেখে যাচ্ছি। এর যে পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না, কিন্তু আমি হারবো না, কারণ সত্য কখনো মরে না। এই ডায়েরিটা তুমি লুকিয়ে রেখো, এটা আমার গল্প নয়, এটা প্রমাণ। মুকেশ সেন, তারিখ 16 মার্চ। তাহলে তো আমি ঠিকই শুনেছি। হ্যাঁ, মেঘনা ইন্ডাস্ট্রি নিয়ে যে কানাঘুষো কথা হচ্ছে সেগুলো তাহলে সব সত্যি। হ্যাঁ, এইবার আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করবই করবই। দেখিস, একদিন আমার ছেলে আমাকে ঠিক বের করে নিয়ে যাবে। এই তুই থাম তো, বিগত 25 বছর ধরে শুনছি তোর বিচার হবে বিচার হবে, এখনো তো কেউ এলো না তোকে দেখতে। আসবে আসবে, ঠিক আসবে, সময়টা হতে দে, সে ঠিক আসবে। বেশ কয়েকদিন পর সত্যেন্দ্র কাজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ কয়েকজন ওকে ঘিরে ধরল। এই ছোকরা, শোন, এই কেসটা থেকে সরে দাঁড়া। কে কে তোমরা? আর আর কোন কেসের কথা বলছো তোমরা? কোন কেসের কথা? কেন, কোন কেসটা বুঝতে পারছিস না নাকি? মেঘনা ইন্ডাস্ট্রি। আচ্ছা বেশ, বিগত 25 বছর আগে একজন এই কেসটা নিয়ে লাফালাফি করছিল, তাকে আমরা শ্রীঘরে পাঠিয়ে দিয়েছিলাম। আর তুই বেশি লাফালাফি করলে তোকে দুনিয়া ছাড়তে হবে, বুঝলি? দেখাই যাবে, আমাকে আর কেউ কোনোভাবে থামাতে পারবে না। আমি সত্যের উদ্ঘাটন করেই ছাড়বো। আচ্ছা, এত সাহস তোর? ঠিক আছে, চল বসকে গিয়ে ব্যাপারটা জানাতে হবে। এরপর সত্যেন্দ্র মনে সাহস জুগিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে মাকে সত্যেন্দ্র বলে ওঠে, মা, কাল ভোরেই আমি বেরিয়ে যাব। কোথায় যাবি? আমি বেশ কদিন ধরে আরও কিছু তথ্য জোগাড় করতে পেরেছি মা। বাবার ডায়েরি আর সেই তথ্যগুলো নিয়ে আমি কাল ভোরেই কলকাতা রওনা দেব। যা করছিস সাবধানে করিস। আমি চাই না তোর অবস্থা তোর বাবার মতো হোক। মা তুমি দেখো, কালকে সবার সামনে বাবার সত্যিটা আসবেই। তাতে যদি আমার প্রাণও দিতে হয় তাও আমি পিছোপা হব না মা, তুমি দেখে নিও। আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করি, তুই জয়ী হয়ে ফিরবি। আমি জানি আমার কোল শূন্য হবে না, আমি জানি আমার কোল শূন্য হবে না। পরের দিন সকালে সত্যেন্দ্র কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। কলকাতা পৌঁছে সত্যেন্দ্র যায় এক বিখ্যাত সাংবাদিক প্রবীর ঘোষের বাড়িতে। নমস্কার, আমি সত্যেন্দ্র সেন। স্যার বাড়িতে আছেন? হ্যাঁ, ভেতরে আসুন, বাবু বাড়িতে আছেন, আপনি একটু বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আরে সত্যেন্দ্রজি, কি ব্যাপার? এতদিন পর সব ভালো তো? আরে আরে প্রণাম করতে হবে না, ওঠো ওঠো ওঠো। তা কি ব্যাপারে বলো। স্যার, আপনার সাহায্য ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আপনাকে আমার পাশে লাগবেই স্যার। সত্যেন্দ্র ব্যাগ থেকে কিছু তথ্য আর তার বাবার দেওয়া ডায়েরি তার স্যারকে দেয়। এই দেখুন স্যার, এই দেখুন। 25 বছর আগে যে ঘটনাটা শুনেছিলাম সেটা তাহলে সত্যি ছিল। আর সত্যেন্দ্র, তুমি এগুলো কি করে জোগাড় করলে? এই প্রমাণগুলো যদি আমরা সবার সামনে তুলে ধরি তাহলে তো... এই প্রমাণগুলো যদি আমরা সবার সামনে তুলে ধরি তাহলে তো নির্দোষ হয়ে মাথা উঁচু করে বাড়ি ফিরে আসতে পারবে। মানে কি বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না। আগামীকাল সবাই খবরটা দেখতে পাবে তো? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে। তুমি আমার কাছে এসছো আর আমি এইটুকু সাহায্য করব না তোমায়, তা কখনো হয়? আগামীকাল এই খবরটা পত্রিকায় হেডলাইন হয়ে দাঁড়াবে। স্যার, স্যার, আমার আরেকটা উপকার করবেন?
হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, কাল যখন সবাই খবরটা পড়বে ঠিক তখন ওই মুহূর্তে আমি আলিপুর জেলের সামনে লাইভে আসব। আপনি আমার পাশে থাকবেন? হ্যাঁ অবশ্যই আমি পাশে থাকব, কিন্তু আলিপুর জেলের সামনে লাইভে আসবে, ব্যাপারটা কি বলো তো? আগামীকাল সকালে সবাই পত্রিকা খুলতেই হতবাক। রাজ্য ও শহর জুড়ে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপনারা ভাবছেন কি এমন পত্রিকায় আছে যেটা গোটা শহরে এত তোলপাড় ফেলেছে? পত্রিকায় মেঘনা ইন্ডাস্ট্রির নোংরা ইতিহাস তুলে ধরেছে। এই দেখ দেখ, এ তো সব বড় বড় ব্যবসায়ীদের নাম রে। কই দেখি দেখি, এই হ্যাঁ রে, পরিতোষ ঘোষ, বিকাশ বসু, কাঞ্চনা সিং, রাজু শেঠ, এরা এতদিন তাহলে ভদ্রবেশে মুখোশধারী অভদ্র ছিল। অন্যদিকে আপনারা আলিপুর জেলের সামনে অসংখ্য মানুষের ভিড়ে লাইভ করতে দেখতে পাচ্ছেন সত্যেন্দ্রকে, যে এই যুগের সত্যান্বেষী। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আলিপুর জেলের সামনে। 25 বছর আগে অপরাধ, চোর বদনাম নিয়ে একজন নির্দোষ মানুষকে এই আপনাদেরই ভদ্র সমাজ কোনো কিছু যাচাই না করে ওনাকে শ্রীঘরে পাঠিয়েছিলেন। হ্যাঁ, ইনি তো সেই মুকেশ সেন, যিনি এই কেসটার তদন্ত শুরু করেছিলেন। কিন্তু তুমি জানলে কি করে? আমি জানলাম কি করে? কারণ তিনি অন্য কেউ নয়, তিনি আমার বাবা, যাকে আসল দোষীরা একটা নির্দোষ মানুষকে দোষী বানিয়ে শ্রীঘরে পাঠিয়েছিল। আর এতগুলো বছর আমাকে আর আমার মাকে অপরাধী স্ত্রী আর অপরাধীর সন্তান বানিয়ে আপনাদের এই সমাজ এক কোণায় ছুঁড়ে ঢেলে দিয়েছিল। কিন্তু আর নয়, আর নয়, আজ সেই নিরপরাধ মুকেশ সেনেরই মুক্তির দিন। আর আমি সত্যেন্দ্র সেন এরপর থেকে নিরপরাধ মানুষদের জন্য ন্যায়ের অস্ত্র তুলে নেব, সারা জীবন, সব সময়। পাঙ্গাটা নিয়ে কিন্তু ভালো করলি না সত্যেন্দ্র। এর ফল তোকে একদিন ঠিক ভোগ করতে হবে, দেখে নিস। এর ফল তোকে একদিন ঠিক ভোগ করতে হবে। অফিসার, আপনি এদেরকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। আমি বিচার পেয়েছি, আমি সঠিক বিচার পেয়েছি। তো কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই জানাবেন, আর এর পার্ট 2 যদি আপনারা চান কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পহোলিক আপনার মনে প্রাণে সব জায়গায় জুড়ে থাকুক। আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।